আপনারটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচপুচ খেলে এখন একটা অবস্থানে আসছে। তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা এদেরকে দেখে বা এই উপদেষ্টা পরিষদের অনেকেই রেখে নির্বাচনের ফলাফল বা নির্বাচন কি হতে পারে, আপনি কি মনে করেন? এখন আপনি মেইন পয়েন্টে এসেছেন, একদম মূল জায়গাটিতে এসেছেন। আসলে কম ভাই দেখেন, আপনি আমাকে যতটুকু চেনেন, প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন, তারা কিন্তু প্রথম বেশ অবাক হয়েছেন যে কি মানে আমি একটা সামান্য মেয়রের জন্য কেন এরকম করছি। কারণ কোনোদিনও আমি ক্ষমতা লোভী ছিলাম না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিষয়টি কনফ্লিক্টের জায়গায় তখনই যায় যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিলাম। কারণ তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্য বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, তার মানে আগামী নির্বাচনের সময়ও করবে। এটা আমি স্পষ্ট হয়ে গেলাম, তখনই আমি এটা নিয়ে মানে আমার কথা বলা শুরু করলাম। আসলে এইখানে যে মেয়রের যে ইয়েটা হয়েছে, টু বি অনেস্ট আমাদের এখানে কোনোদিনও ইন্টেনশন ছিল না যে এইখানে অফিস টেক আপ করার। এটা জাস্ট সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল, টু মেক শিওর যে আমরা কাগজে কলমে আমি জিতেছি। এবং তাপস অবৈধভাবে যে আমার থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেটা একটা জাস্টিস আমি পেয়েছি। এবং অন পেন এন্ড পেপার তার নামটা থাকবে না, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য। যখনই তারা এটাকে নিয়ে বাধা দেওয়া শুরু করলো এবং আমি দেখলাম যে কি ব্যাপার, উপদেষ্টারা ফোন করছে, একে ফোন করছে, ওখানে বাধা দেওয়া হচ্ছে, তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তখন আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম। তারাও খুব অবাক হলো এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন। একটা ছোট্ট ঘটনা এখন মনে পড়ছে, আজকে একটু অ্যাড করতে চাই। আহ যেই দিন এই সরকার শপথ নেয়, সেই দিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম। আমি সাথে অনেক দলের সব দলের নেতারা ছিলেন, আমিও ছিলাম, আমাদের দলেরও ছিলেন। তখন দুইজন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে, পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল, ক্রমাগত। একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না, যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে তাইলে এই দুইজনকে আমি বিশ্বাস করি, শেষমেশ এরা গিয়ে ইয়া করবে না। হ্যাঁ, এবং তখন সবাই আমার উপরে বেশ, যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি, সবাই আমার উপর একটু বিরক্তই হয়েছিল। যাই হোক, ওটা অপ্রাসঙ্গিক। আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন, এনমিটি। আসলে আমি বলবো না এনমিটির জায়গা নাই এখানে। অন্য আরো কোনো বিষয় থাকতে পারে, আরো বড় রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের রাজনীতি 5ই অগস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই। আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে। অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পারি নাই, ভবিষ্যতে আমরা করবো। সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি। মাঠে শক্তি বলতে আমি অস্ত্রের শক্তি বলছি না, জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি। এবং যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা আরো বাড়বে, জি, ইন্টেন্সিফাই হবে। ইশাক, আমি আমি আসবো আপনার কাছে। একটি বিষয় একটু ক্লিয়ার হয়নি, যে আসিফ নজরুল বলছিল যে সরকার সকল স্থানীয় সরকার বাতিল করেছে। তো এই মুহূর্তে আহ, এটা সাংঘর্ষিক বা এরকম কিছু, হুম। এটা এটা আচ্ছা, এই, হ্যাঁ, জি। বহুবার দিয়েছি এটার জবাব। কারণ এটা 10টা যে কারণ উল্লেখ করেছিল আসিফ মাহমুদ অনেক আগে, তখন আমি 10টাই একেবারে টু দা পয়েন্ট আমাদের আইনজীবীদের মাধ্যমে কথা বলে দিয়েছি। সেটা হলো, তারা দুই রকম ভাবে জিনিসটা বলে, আপনি খেয়াল করবেন। একবার বলে যে সমস্ত নির্বাচন বাতিল করা হয়েছে, আবার বলে যে সমস্ত স্থানীয় সরকার বাতিল করা হয়েছে। কোনটা করা হয়েছে? আমি চিঠিটা পড়ে দেখেছি। নির্বাচন তারা বাতিল করে না, ওইখানে নির্বাচন শব্দটা নেই। যেই সব মেয়ররা পালিয়ে গিয়েছিল, অনুপস্থিত ছিল সহ অন্যান্য, তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। ঠিক আছে, সেই মেয়রদের ক্ষেত্রে অ্যাপ্লাইড। আমি তো তখনও মেয়র হই নাই। আর আর যদি বলেও থাকে যে নির্বাচন বাতিল করেছে, কথার কথা, ফর এক্সাম্পল, তারপরেও আমার এই মামলা তো 2020 সালের 1 মার্চ করা। এটা তখন তো সাবজুডিস, আজকে সাবজুডিস সাবজুডিস করছে, এটা তো সাবজুডিস ছিল।
এক্সিকিউটিভ ডিসিশনে তো ওই নির্বাচন বাতিল করতে পারেন না আনটিল এন্ড আনলেস কোর্টের ভার্ডিক্টটা আসে। আমি তো আইন অনুযায়ী 30 দিনের যে সময়সীমা থাকে তার মধ্যে আমি মামলাটি করেছিলাম। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা বলে নির্বাচন অবৈধ বলেছি, এখন আবার এটা হতে যাচ্ছি। আমরা আমাদের যে মামলার আর্জিতে কিভাবে লিখেছি সেটি হলো গিয়ে আইনত আমাদেরকে আহ, সেই ব্যাখ্যাটি আমাদেরকে নিতে হবে। সেখানে আমরা ওই নির্বাচনের ফলাফল এবং তখন যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে অবৈধ বলেছি, কারণ সেটিকে ম্যানিপুলেট করে জোর করে ঘোষণা করা হয়েছিল। আমি আপনাকে এখনো বলতে পারি আমাদের যে নির্বাচনের দিন বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ, সারাদিন যা হয়েছে তো হয়েছে। 4:30টায় আমি আমার বাসায় যাই এবং আমাদের ঢাকার 75টা ওয়ার্ডকে 4টা ভাগে বিভক্ত করে 4টা ডেস্ক বসানো হয়েছিল, যেখান থেকে সমস্ত কেন্দ্র থেকে ফোন করে আপনার ফলাফলগুলো আসবে। কিছু ফলাফল আমরা আসতে শুরু করলো 5টার পর থেকে। প্রত্যেকটা কেন্দ্রে আমি বিপুল ভোটে এগিয়েছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে। এরপরে 5:30 পৌনে 6টার দিকে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিল। ওই নির্বাচনটি হয়েছিল ইভিএম এ, এবং ইভিএম এ বলাই হয়েছিল 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমাদের দেখেছি রাত 1:30টার সময় গিয়ে ফলাফল ঘোষণা করা হয়। এবং যে ইভিএম এর যে পেপার ট্রেল, আমরা কিন্তু এগুলো সব আমার ইয়ের মধ্যে মামলার মধ্যে আছে। আমরা চেয়েছি, কমিশন আমাদের দিতে পারে নাই, দেখাতে পারে নাই। কোথার থেকে দিবে? তারা ওটা দিলে তো যতটুকুই ভোট কাস্ট হয়েছে সেটাকেই মিলাতে তাদের রাত 11:30 করেছে। ভোট টার্ন আউট ওয়াজ ভেরি লো। মানে কি, মানুষ ভোট কিন্তু তো বন্ধ করে দেওয়া হয়েছিল, 2 ঘন্টা খালি ওপেন ছিল, 9টা থেকে 10টা 11:30 পর্যন্ত। এরপর থেকে সব ভোট কিন্তু তালা মারা। ওই 2 ঘন্টার মধ্যেই 2,30,000-এর মতো ভোট কাস্ট হয়েছে, সেটাকে মেলাতে তাদের 11:30 পর্যন্ত লেগেছিল। এইসব বিষয় আমরা উত্থাপিত করে চ্যালেঞ্জ করেছিলাম এবং আইন অনুযায়ী মামলা ঠিক করেছি। আইন অনুযায়ী আমরা তার ফলাফল পেয়েছি। এবং হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, ওনারা তো সমস্ত কিছু শুনেছে, সব পক্ষের শুনেই তো তারা এই গ্যাজেটটা বাতিল করে নাই। তাহলে এখন আপনি এর চেয়ে বেশি এখন কি, তাইলে কি আবার আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠাবে এখন আপিল বিভাগ থেকে? না না, ওইটাই ধরেন আপিল বিভাগে আপিল বিভাগে যাওয়ার পরে এই গেজেটটা যদি আইন অনুযায়ী না হতো, অ্যাপিলেট ডিভিশন তো বাতিল করে দিত। অবভিয়াসলি চিফ জাস্টিসের সভাপতিত্বেই তো সেই অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত হচ্ছে। তো তারা সেটা বাতিল করে নাই, তো তারপরও এদের মাথায় ঢুকতেছে না। কিন্তু এখন না, এটা তো বিষয় না কনক ভাই, যেটা বললাম ইট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন, যেটা প্রথমেই নেওয়া হয়ে গিয়েছে যে দিবে না। এখন যেটাকে যেভাবে মানে আইন বিচার বিভাগের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, আর কিছুই না। এখন ধরেন মানে আপনার এই ঘটনাটা, আমি গত 2 দিন ধরে আমার মাথায় যে বিষয়টা ঘুরছে আর কি, যে আপনার ধরেন কি হইতো, ধরেন একটা মেয়র পদে আপনি একটা শপথ নিতেন, আমি আপনার ওই গেজেটের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে যাক, বিএনপির একটা তরুণ নেতৃত্ব, দেখি কেমন পারফরমেন্স করে, একটু আমরা কয়দিন হলে আমরা একটু দেখতে পারতাম বা কিন্তু সেটা তারা করতে দিল না। এবং এখন দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু বেশ কিছু আইনের লঙ্ঘন। আমি বেশ কিছু দেখছিলাম যে সিটি কর্পোরেশন আইন সংবিধানের অনুচ্ছেদটা বলার অপেক্ষা রাখে না আর কি। তো অর্থাৎ আমি আপনি কিন্তু এটি নিয়ে ধরেন এক ধরনের আন্দোলন করছেন, এক ধরনের আপনার সমর্থকরা, আপনার অনুসারীরা ধরেন আন্দোলনটা ধরেন একটু মিডিয়া আন্দোলন, অনেকে বলছে আর কি মিষ্টি মিষ্টি আন্দোলন, যে আপনারা অবস্থান নিয়ে বসে আছেন, প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন, মেইন গেটে তালা লাগানো আছে, পেছনের গেট দিয়ে সব রকমের কাজ চলছে। তো এইটা সার্থকতা কি? অর্থাৎ এটা করে আপনারা আসলে জি আসলে কং ভাই, তা আপনার তাহলে আগের একটা বক্তব্যের একটু রেশ ধরে শুরু করি। যে আপনি বলেছেন যে পোস্ট দিয়েছিলেন আপনি যে এবার হয়তো একজন মেয়র পারফরমেন্স দেখতে পাবেন। আর টু বি অনেস্ট, এখন এটা বলতে অসুবিধা নাই। এটা আমরা কোনোদিনও, মানে আমরা বলতে আমি বুঝাচ্ছি এবং আমি আমার রাজনৈতিক নেতা যাকে বোঝাই, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমরা টেক আপ করবো না। ইট উইল বি সেরেমোনিয়াল ওথ, আর কিছুই না। ঠিক আছে? কারণ এই সরকারের অধীনে থেকে মেয়র হয়ে আমি খুব বেশি কিছু অর্জন করতে পারবো বলে আমরা মনে করি নাই। দ্বিতীয়ত, একটা থ্যাঙ্কলেস জব, এখানে খুব সহজেই বিতর্কিত হওয়ার সুযোগ রয়েছে। এটা আপনারা অতীতের মেয়রদের ক্ষেত্রে দেখেছেন, বিশেষ করে যখন ডেঙ্গু সিজন আসে বা মশার ব্যাপার আসে, বিভিন্ন বিষয়ে এনে একটা খুব সহজেই বিতর্কিত করে শেষ করে দেওয়া যায়। এইসব বিবেচনায় অবশ্যই এই সরকারের অধীনে আমি মেয়র হিসাবে
কাজ করার আমার কোনো পরিকল্পনা আমার ছিল না। এটা শুধুই সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল। তো দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে আন্দোলন, তো আসলে আমরা ওই আন্দোলন তো করি নাই। এটা একটা অনেকটা প্রতীকী আন্দোলনই বলতে হবে। এবং বিষয়টা আন্দোলন কেন গিয়েছি আমরা, জনগণকে তো জানাতে হবে যে এখানে যে এই হস্তক্ষেপে যে অনেকগুলো আপনাকে বলেছি, 50% বলেছি, আরো 50% বললে অনেক সময় পেরিয়ে যাবে। কিভাবে পদে পদে হস্তক্ষেপ করা হয়, পদে পদে বাধা দেওয়া হয় যাতে আমার প্রক্রিয়াটাই না আগায়। তো এই প্রক্রিয়ার অধীনে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনের এমপি গ্যাজেট হবে, 300 এমপি কে শপথ পড়ানো হবে এবং পুরাটাই ফেয়ার হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। বিশেষ করে এখন একজন মেয়রের জন্য সবার আইজ অন 1%, তখন সবার চোখ 300 দিকে থাকবে। তো ওই 300 জনের মধ্যে 20, 25, 30টা আসন যে ওই এনসিপির জন্য বন্দোবস্ত করে ঘোষণা করে দিয়ে দেওয়া হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাসটা তখনই বুঝে গিয়েছি যে চক্রান্তটা তো আসলে ওইটা। পুরাটা আমি বলছি না পুরা জাতীয় নির্বাচন নিয়ে যেতে, এটা সেটা হয়তো বা সম্ভব না। অনেক আসনেই হবে, এটা ম্যানিপুলেশন করবে তারা। এইটা যে করা যায় এবং এটা যে হচ্ছে, এটা জনগণকে জানানোর জন্য এই মারামারি আন্দোলনটা আর কি, না যাতে মিডিয়া আসে আমাদের কথা শোনে, এই না, আর কি। আর ধরেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো, আপনি যদি শপথ নিতেন, অর্থাৎ হচ্ছে দর্শকদেরকে বলি যে ওই যে ঢাকা সিটি কর্পোরেশনে একটা অনার বোর্ড থাকে না, যে মেয়রের নাম এবং কার্য তালিকার একটা মেয়াদ থাকে, তো সেই জায়গাটায় ধরেন হাসিনার একটা ফ্যাসিস্ট সহযোগী যে তাপস বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে হ্যাঁ। যুক্ত, যে তাপস হুম। মানে নানা ধরনের অপকর্ম এবং সর্বশেষে বঙ্গবাজার পুড়িয়ে দিয়েছে দখল করার জন্য। হ্যাঁ। তো সেই সেই এরকম একটা ফ্যাসিস্ট দুষ্টের নাম সিটি কর্পোরেশনের বোর্ডে থাকতো না যদি ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিতেন, কারণ ওটা বাতিল হয়ে যেত। এখন এই জায়গাটা আসলে দেখেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাচ্চা মানে আমাদের বাচ্চা উপদেষ্টা বলে অনেকে আর কি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পিএস 100 কোটি টাকার দুর্নীতি করে ধরা পড়ছে, বা তারও বেশি। একটু এখন ধরেন, বেশি এসেছে অভিযোগটা। না এখন 300 পিএস প্লাস। পিএস দুর্নীতি কি পিএস এর সিগনেচারে করতে পারে? জানে না, উপদেষ্টা জানে না যে পিএস দুর্নীতি করতেছে? পিএস সব করতে পারে। তার বাবা তার পক্ষে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন, তার বাবা ট্রেড লাইসেন্স করছেন। তো এত কিছুর পরেও কিন্তু মানে সে কিন্তু শপথে বহাল এবং মানে জেনে না বুঝে সে কিন্তু তার মতো করে চালাই যাচ্ছে। তো এইসব উপদেষ্টাদেরকে নিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে বিএনপিরও ভাবা উচিত ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন লাফালাফি না করে আদৌ এদের অধীনে নির্বাচন করে আপনারা কতটুকু সুষ্ঠুভাবে বের হয়ে আসতে পারবেন, জনমতের প্রতিফলন কতটুকু ঘটবে, আমার মনে হয় সে বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত। জনাব ইশরাক হোসেন,